আচ্ছা, আমাদের নর্মাল কনক্রিট মিক্স ডিজাইন এইটার দুইটা মেথডই আমরা দেখবো আর কি। এখানে কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলোই আসলে আমরা মেইনলি দেখব। তো প্রথমটা হচ্ছে বিআরই। বিআরই যেটা সেটা আমাদের একটা আছে, আর একটা আছে এসিআই মিক্স ডিজাইন। তো দুইটাই আমরা জাস্ট এক্সাম্পল গুলো বোঝার চেষ্টা করব, তাহলেই আমরা মানে বুঝতে পারবো যে আসলে মিক্স ডিজাইনটা কিভাবে করতেছে। তো এখানে এখানে বিআরইটা বলে দিচ্ছে যে সিমেন্ট শ্যাল বি ওপিসি অর পিপিএফএসি। তো আমরা হচ্ছে ওপিসিটা ইউজ করি। আর এগুলার চাইতে আমরা হচ্ছে ইয়াতে ঢুকি, সিরিয়ালে ঢুকি, যে আমাদের এখানে আমরা দেখি, হ্যাঁ, এই চারটা আমরা বুঝি। তারপরে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ স্পেসিফাইড, মানে কত দিনে, 28 দিনে আমরা কত স্ট্রেংথ নিব সেটা আমাদের পেতে হবে। এরপরে এখানে একটা আছে ডিফেক্টিভ, প্রপোর্শন ডিফেক্টিভ। এটা হচ্ছে যে আমাদের যখন আমরা ম্যাটেরিয়াল গুলো নেই, তো আসলে কত পার্সেন্ট ডিফেক্টিভ, 5% মানে সমস্যা থাকে। তো ওইটা আসলে এইখানে এটা আসলে ওইভাবে ধরে নেয় যে এত পার্সেন্ট ডিফেক্টিভ হবে, এবং এটা ডিফেক্টিভ থাকার জন্য যেটা করছে যে একটা ভ্যালু ধরে নিচ্ছে। আরে পিডিএফটা মাঝে মাঝে ভাই ঝামেলা। একই পেজই দুইবার ওপেন করে নেন, তাহলে আর ঝামেলা হবে না, একটা থেকে আরেকটা দেখা যাবে। আচ্ছা, তো এখানে ওই ডিফেক্টিভের জন্য কে নামে একটা ফ্যাক্টর, কনস্ট্যান্ট কে নামে একটা ফ্যাক্টর ধরতেছে। তো ওটা 2.5% হবে না 5% হবে, সেরকম একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছে। মানে হয় না যে ম্যাটেরিয়ালে কিছু ডিফেক্টিভ থাকবে, তো ওই ধরনের কিছু আহ, ধরে নেয় আর কি। তো এরপরে যেটা হচ্ছে যে যেটা করতে চাই, করতে চাই, সেটা হলো যে আমরা সাধারণত যেটা আমরা মানে প্রথম দেখছিলাম যে আমাদের ডিজাইন একটা যেটা হচ্ছে যে যেটা দিয়ে আমরা ডিজাইন করতেছি, বাট সাইটে আমরা স্বাভাবিকভাবে একটু বেশি নিচ্ছি, এরকম একটা টেবিল দেখছিলাম আর কি। তো ওই জিনিসটাই আসলে এখান থেকে বের করতেছে যে যদি আমাদের 5% ডিফেক্টিভ হয়, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যদি 5 এমপি এর কত হচ্ছে সেটা দিয়ে আমাদের 38.2, হ্যাঁ, এমপি, অর্থাৎ টার্গেট মিন স্ট্রেংথ শুড বি 38.2 মেগাপ্যাসকেল। অর্থাৎ আমরা যে একটা চার্ট বিএনবিসি তে দেখছিলাম যে আমাদের 30 এমপি এর হলে আমাদের 7 এমপিএ না 8 এমপি বাড়ায় না, হ্যাঁ 7.7 বাড়তি নিতে হবে, 7/8 বাড়তি নিতে হবে যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওইটাই আসলে এইভাবে ডিফেক্টিভ দিয়ে করতেছে আর কি। তো এইখানে আমাদের বিআরই মিক্স ডিজাইন মেথড, হ্যাঁ, এবং এটা হচ্ছে পাবলিশড বাই দ্য বিল্ডিং রিসার্চ এস্টাবলিশমেন্ট লিমিটেড, ওটাকে থেকে বিআরই বলতেছে। এখানে কিছু ডিজাইন প্রসিডিউর বলছে, হ্যাঁ, সেটা আসলে আমাদের, আমরা যদি এটাও দেখি, আমরা এটা এখান থেকে দেখি তাহলে সুবিধা হবে।
তো এখানে স্পেসিফাই ভ্যারিয়েবল ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ, সেখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমাদের রেফারেন্স ডাটা ফিগার 3, এরপরে সেখান থেকে আচ্ছা এই টেবিলটা আসলে এভাবে বুঝলে একটু কষ্টই হবে, আমরা হচ্ছে এটা থেকে এটা থেকে বুঝি তাহলেই হবে। তো এখানে আমাদের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ 28 ডেজের জন্য প্রপোর্শন ডিফেক্টিভ আমরা ধরি, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আসবে ফিগার 3 থেকে। হ্যাঁ, ফিগার 3টা কোথায় সেটা আমরা দেখে আসি। এখানে হচ্ছে ফিগার 3, এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ। আমরা হচ্ছে যদি 30 হয় তাহলে 8 এমপিএ বাড়াই নিতে হবে, এখানেও আসলে ওইভাবেই বলে দিচ্ছে। তো এটা আসলে আমাদের হচ্ছে এই লাইনটা না করে সরাসরি আমরা যদি আমাদের সরাসরি মিন স্ট্রেংথ কত আমরা যদি বিএনবিসি কোড অনুযায়ী দিই তাহলেও কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে মার্জিন C1 ইকুয়াল টু এত, এই ফর্মুলাটা এইখানে দেওয়া আছে, যেটা আমরা বললাম একটু আগে দেখলাম, মার্জিন ইকুয়াল টু কে ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে টার্গেটের যে বাড়াই নিতে হবে সেটা আমাদের বের হবে। এরপরে আমাদের পরের চার্টে বলতেছে টার্গেট মিন স্ট্রেংথ C2, অর্থাৎ আমাদের যেটা স্পেসিফাইড ছিল আর এটা হচ্ছে এই দুইটা যোগ হবে, অর্থাৎ এখানে ফর্মুলাটা দিচ্ছে যে C2 ইকুয়াল টু FM ইকুয়াল টু F প্রাইম C প্লাস M, অর্থাৎ মার্জিনের সাথে স্পেসিফাইড ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ এই দুইটা যোগ দিয়ে আমরা টার্গেট মিন স্ট্রেংথ পাচ্ছি। পাওয়ার পরে আমাদের এরপরে বলতেছে যে সিমেন্ট স্ট্রেংথ ক্লাস স্পেসিফাইড, এটাও কিন্তু সিমেন্টের যখন আমরা হচ্ছে ডিটেলটা পড়তে গেছিলাম তখন কিন্তু দেওয়া ছিল, তার স্ট্রেংথ দেওয়া ছিল যে 42.5 আর নাকি 52.5, তো আমরা হচ্ছে 42.5টা ইউজ করি। সো এটা আমরা দিব। দেওয়ার পরে আমাদেরকে বলতেছে অ্যাগ্রিগেট টাইপ কোর্স, অ্যাগ্রিগেট টাইপ ফাইন। তো আমরা সাধারণত ক্রাশ ইউজ করি, ক্রাশ এই সবকিছু আসলে ক্রাশ ইউজ করি। ফ্রি ওয়াটার সিমেন্ট রেশিও টেবিল 2 ফিগার 4, তো ফিগার 4-এ এখানে অপশন আছে যে আমার এই স্ট্রেংথের জন্য ফ্রি ওয়াটার সিমেন্ট রেশিও কত হবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড লাইন ইউজিং ডাটা ফ্রম টেবিল 2, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইন। হ্যাঁ, যদি আমার এটা হয় তাহলে আমার এখান পর্যন্ত যেতে যেটা লাগে সেটা আমাদেরকে ইউজ করতে হবে। আমরা একটু পরে এক্সাম্পল দেখব, তখন আরো ক্লিয়ার হবে আর কি। এখানে হচ্ছে টেবিল 2 আছে, টেবিল 2 এর জন্য আমাদেরকে বলে দিচ্ছে যে টাইপ অফ কোর্স অ্যাগ্রিগেট যদি আনক্র্যাশড হয় তাহলে আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথ ডেজ এর উপর নির্ভর করে আমার আনক্র্যাশডের জন্য কত কত এমপিএ আসবে। হ্যাঁ, এবং বলে দিছে কনক্রিট মিক্সেস মেড উইথ এ ফ্রি ওয়াটার সিমেন্ট রেশিও অফ 0.5, ঠিক আছে, মানে আমরা স্ট্যান্ডার্ড আসলে এটাতে আমরা 0.5 ইউজ করি আসলে। এরপরে এই টেবিলটাতে বলতেছে যে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে স্লাম অর ভিভে টাইম স্পেসিফাইড, স্লাম এত মিলিমিটার কত সেকেন্ড টাইম লাগতেছে সেটা আমাদেরকে স্পেসিফাইড করতে হবে, এটা আমাদেরকে স্পেসিফাইড করতে হবে। আমরা তো ভাই এটা কি যে মিক্সের পরে কতক্ষণ আমি কংক্রিটটা রাখতে পারবো সেই টাইমটা কি ভিভিড টাইম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে না ওইটা না, আমরা হচ্ছে এটা আসলে ভাইব্রেশনের একটা টাইম থাকে, ভাইব্রেশন করার ওইটা আসলে এটা হচ্ছে দুইটার মধ্যে একটা দিলেই হয়। হ্যাঁ, তো আমরা একটু পরে আরো ক্লিয়ার করতেছি। এরপরে ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ আমাদের কত মিলিমিটার পর্যন্ত নিতে পারবো। এরপরে ফ্রি ওয়াটার কন্টেন্ট টেবিল 3, টেবিল 3-তে যদি আমরা যাই এখানে বলতেছে অ্যাপ্রক্সিমেট ফ্রি ওয়াটার কন্টেন্ট রিকোয়ার্ড টু গিভ ভেরিয়াস লেভেলস ওয়ার্কাবিলিটি। তো আমরা যদি ধরি যে অ্যাগ্রিগেট সাইজ 20 মিলি, 20 মিলির জন্য
আমার আনক্রাস্ট আমি হচ্ছে ধরতেছি হচ্ছে আমরা স্লাম্প ধরলেই আসলে হবে। স্লাম্প ধরলেই হবে, যে আমরা সাধারণত দেখা যাচ্ছে যে সবগুলো আসলে 3-4 মিলিমিটারের বেশি আসলে স্লাম্প নেই না, তো ওই ওই জিনিসগুলো আসলে এখানে দেখতে হবে। হ্যাঁ, তো ওইটার অনুযায়ী আমাদেরকে এইখানকার ভ্যালুটা নিতে হবে। এই ভ্যালুটা নেওয়ার পরে আমাদের এখানে আবার আসতেছে সিমেন্ট কন্টেন্ট C3 তো ফর্মুলা আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে C3-র জন্য আমাদের দেখাচ্ছে যে সিমেন্ট কন্টেন্ট ফ্রি ওয়াটার কন্টেন্ট ডিভাইডেড বাই ফ্রি ওয়াটার সিমেন্ট রেশিও। এখান থেকে আমরা যদি আমরা ভাগ করি তাহলে এই ভ্যালুটা পাবো। এরপরে ম্যাক্সিমাম সিমেন্ট কন্টেন্ট স্পেসিফাইড, ম্যাক্সিমাম সিমেন্ট মিনিমাম সিমেন্ট কন্টেন্ট এইখান থেকে আমরা পাবো। পাওয়ার পরে এইখানে কিছু ভ্যালু আছে, সেই ভ্যালুর শর্ত পূরণ করতে হবে, দিয়ে আমাদেরকে বলতে হবে যে এত আমরা ইউজ করব। এবং এটা যদি এটা যেটা লিখবো সেটাই আসলে এখানে লিখবো যে মডিফাইড ফ্রি ওয়াটার সিমেন্ট রেশিও। এরপরে রিলেটিভ ডেনসিটি অফ অ্যাগ্রিগেট, এটা আমাদেরকে জানা লাগবে। হ্যাঁ, এটা জানা লাগবে। এবং কনক্রিট ডেনসিটি আমরা ফিগার 5-এ যদি যাই, এখানে আমাদের ফ্রি ওয়াটার কন্টেন্টের উপরে ওয়েট ডেনসিটি অফ কনক্রিট মিক্স, মানে আমাদের মিক্স ডিজাইনের সময় মানে জিনিসগুলো তো কনক্রিটটা তো ওয়েট থাকবে, তো সে সময় আমার ফ্রি কন্টেন্টের ওপরে আমার এটা হচ্ছে আমার রিলেটিভ ডেনসিটি কম্বাইন্ড অ্যাগ্রিগেট ফ্রন্ট স্যাচুরেটেড অ্যান্ড সারফেস বেস অ্যাসিস, এটার উপরে নির্ভর করে আসলে আমার ইয়াটা আসবে। হুম, এখানে ইয়াটা দিয়ে আমাদের এখান দিয়ে দেখতে হবে যে কোথায় আমাদের এই ওয়েট ডেনসিটি অফ কনক্রিট মিক্স আসলে আসতেছে, সেটা দিয়ে আমাদেরকে এটা নির্ধারণ করা লাগবে। এরপরে হচ্ছে টোটাল অ্যাগ্রিগেট কন্টেন্ট। টোটাল অ্যাগ্রিগেট কনক্রিট C4 এর ফর্মুলা, এখানে আমরা বলতে পাচ্ছি D মাইনাস C মাইনাস W, অর্থাৎ ওয়েট ডেনসিটি অফ কনক্রিট থেকে যদি আমরা সিমেন্ট কন্টেন্ট এবং ফ্রি ওয়াটার কন্টেন্টটা বাদ দিই তাহলে তো আমরা টোটাল অ্যাগ্রিগেট কন্টেন্ট পাবো। সো এখান থেকে আমাদেরকে বের করে নেওয়া লাগবে। এরপরে বলতেছে গ্রেডিং অফ ফাইন অ্যাগ্রিগেট, তো এটা আমাদের পার্সেন্টেজ পাসিং 600 মাইক্রো এম সিপ, তো এটা হচ্ছে কত পার্সেন্ট পাসিং করতেছে সেটা আমাদের লাগবে। প্রপোর্শন অফ ফাইন অ্যাগ্রিগেট ফিগার 6, এখানে কিছু ফিগার আছে, এটার উপরে আমাদের ফ্রি ওয়াটার কন্টেন্টের উপরে আমাদের এই যে স্লাম্প এবং ভিভে টাইম, এটার উপরে নির্ভর করে আমাদের জিনিসটা আসবে। আসলে স্লাম্পটা আমাদেরকে নির্ধারণ করলে এটা আসলে আমাদের গুরুত্বপূর্ণ না। এখান থেকে আমাদের এটা নিতে হবে যে রেকমেন্ডেড পোর্শন অফ ফাইন অ্যাগ্রিগেট অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ পাসিং এত। এরপরে আমাদের ফাইন অ্যাগ্রিগেট কন্টেন্ট C5 এবং কোর্স অ্যাগ্রিগেট কন্টেন্ট, এই যে দুইটা গুণ করলে C5 এ আমরা যদি ফাইন অ্যাগ্রিগেট টোটাল অ্যাগ্রিগেট কন্টেন্ট ইনটু পোর্শন অফ ফাইনস যদি আমরা গুণ দিই তাহলে ফাইন অ্যাগ্রিগেট কন্টেন্ট বের হবে। কোর্স অ্যাগ্রিগেট টোটাল অ্যাগ্রিগেট থেকে ফাইনটা আবার বাদ দিব, তখন আমাদের কোর্স অ্যাগ্রিগেট পেয়ে যাব। এরপরে আমাদের লাস্টে হচ্ছে আমাদের এখানে কোয়ান্টিটিস আমাদেরকে বের করতে হবে, যে সিমেন্ট, ওয়াটার, ফাইন অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট। এখন আমরা তো আসলে যদি গ্রেডিং করি তাহলে 10 মিলি, 20 মিলি, 40 মিলি এগুলো সবার জন্য কত পার্সেন্টেজ আসবে সেগুলো বের করতে হবে। এবং পার ট্রায়াল মিক্স অফ এত মিটার কিউবের জন্য আমরা কত লাগবে সেটাও আসলে এখানে বের করা যাবে। তো আমরা একটা এক্সাম্পল কয়েকটা এক্সাম্পল করা আছে এখানে, এক্সাম্পল গুলো দেখি তাহলে আসলে আমাদের
জিনিসটা বোঝা যাবে। তো এখানে প্রথম এক্সাম্পলে আমাদের দেওয়া আছে যে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেন্থ 30 এমপিএ দরকার আমাদের 28 ডেজে। এখানে ডিফেক্টিভ রেট 2.5% ধরছি আমরা, এবং ওপিসি ক্লাস 42.5 যেটা আমরা নর্মালি ইউজ করি। স্লাম রিকোয়ার্ড 10 to 30 মিলিমিটার। তো ম্যাক্সিমাম ফ্রি ওয়াটার সিমেন্ট রেশিও 0.55 আমরা এখানে ধরছি। মিনিমাম সিমেন্ট কন্টেন্ট 290 kg per meter cube. Coarse aggregate uncrushed single size 10 milli and 20 milli 1:2 by weight। 10 মিলি ধরছি, 20 মিলি ধরছি। 10 মিলি একটা হলে 20 মিলি আমরা দুইটা দিব আর কি, এরকম ভাবে ধরা হয়েছে। ফাইন এগ্রিগেট আনক্রাশ উইথ 70% পাসিং এত। রিলেটিভ ডেন্সিটি 2.6 অ্যাজুম। ভলিউম ট্রায়াল মিক্স আমাদের 0.05 ভলিউমের জন্য আমরা ট্রায়াল মিক্স করব। তো এখানে আমরা দেখি যে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ 30 আমরা স্পেসিফাইড করে আসছিলাম, ডিফেক্টিভ ধরছিলাম 2.5। তো 2.5 এর জন্য আমাদের কে এর ভ্যালু কত ছিল? কে এর ভ্যালু ছিল এখানে 2.5 এর জন্য 1.96। এখানে 2.5 এর জন্য 1.96। তো এই জন্য এখানে 1.96 লিখছে। এখানে 1.96 লিখছে, তাহলে আমাদের 1.96 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফিগার 3 যদি আমরা এখানে দেখি, এখানে আমাদের 30 জন্য অ্যাকচুয়ালি আমরা ওই যে এস ফর লেস দেন 20 রেজাল্টস, মানে আমাদের যদি 20 স্যাম্পল করি মানে সেগুলোর জন্য একটা ইয়ে আছে। তো আমরা আসলে তো আমাদের 20-এর নিচেই করব, কখনো 20-এর ওপরে তো আসলে আমাদের করার ইয়া হয় না। তো আমরা হচ্ছে ওইটাই করব। তো এটা 30-র জন্য আমাদের এখানে 8 ধরতে হবে। তো সেটাই আমরা এখানে 8 লিখছি। লেখার পরে 1.96 ইন্টু 8 6 এমপিএ। তো দুইটা যোগ করে 30 + 16 = 46 এমপিএ। তো এইখান পর্যন্ত আমরা যদি সরাসরি বলে দিই যে 30-র জন্য আমাদের যে বিএনবিসি কোডে বলছে যে টার্গেট মিন স্ট্রেংথ কি ক্রাশিং স্ট্রেংথ কত হওয়া উচিত, সরাসরি আমরা এখানে বসাই দিলেও হবে। এটা আসলে খুব ম্যান্ডেটরি কিছু না। এরপরে সিমেন্ট স্ট্রেংথ ক্লাস স্পেসিফাইড 42.5। হ্যাঁ, সো এটা কেটে দিছে, আমরা এটা হচ্ছে 42.5। আর এখানে হচ্ছে আনক্রাশ বলছিল, এই জন্য আমরা আনক্রাশ দিয়ে দিলাম। এখানে আনক্রাশ দিয়ে দিলাম, কারণ এই দুইটার উপরে নির্ভর করে কতগুলো ভ্যালু নির্ভর করতেছে। এরপরে ফ্রি ওয়াটার সিমেন্ট রেশিও, হ্যাঁ, ওয়াটার সিমেন্ট রেশিও সেটা কি হবে? টেবিল 2 ফিগার 4। এখানে ফিগার 4 আগে টেবিল 2 তে দেখি। টেবিল 2 তে আমাদেরকে ওইভাবে বলে দিচ্ছে এখন। আরে তো এখানে ফিগার 4-এ আমাদের এখানে 46 এর জন্য যেটা হবে সেটা নিতে হবে না? এই ফ্রি ওয়াটার সিমেন্ট থেকে এই 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 পাশে যেটা দেখাচ্ছে 30 40 50, এটা তখন হয় কত গ্রেডের কংক্রিট নিব সেটার জন্য মনে হয় 46 এর জন্য আসবে এখান থেকে না নাকি? আচ্ছা বলতেছি। এখানে 42.5 আনক্র্যাশড এর জন্য 28 ডেজে লাগতেছে 42। ঠিক আছে, তো 42 তে আমরা যদি এখানে দেখি, 42 তে
আচ্ছা একটু দাঁড়ান। এই কার্ভটা তো একটু ঝামেলা করতেছে। এইটা আসলে এই কার্ভটা আসলে একটু গোলমেলে, কারণ এটা আসলে যদি ধরেন আমি এখানে যেমন বলতেছে যে টেবিল 2 এ 42.5 সিমেন্ট স্ট্রেংথ ক্লাসের জন্য আনক্রাশড যদি হয় 28 গেজে, সেটা হচ্ছে 42 আসবে। হ্যাঁ, তো এখন 42 যদি আমি ধরি, তো এইটা এটা আসলে যদি আমরা, যেহেতু এটা স্ট্যান্ডার্ড লাইন, এটার কাছাকাছি যদি যাই, তাহলে আসলে এইখানে আমাদের আসতেছে। তো এইখানে আসলে আমাদের দেখা যাচ্ছে যে একদমই 0.47 বা 0.46 এর মতো আসতেছে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড লাইনের কাছাকাছি আসলে যেতে হবে, এভাবে এটা বের করতে হবে। তো এখানে সেজন্য 0.47 ধরতেছে। তো এটা আসলে আপনার এখানে এখানে দেখতে হবে যে আনক্রাস্টের জন্য 28 ডেজে আমার কত স্ট্রেংথ আসে, সেটার জন্য আমার ফ্রি ওয়াটার সিমেন্ট রেশিও কত লাগবে। এখন আমরা আমরা এটা এটা আসলে নির্ভর করতেছে আমরা কত দিতে চাচ্ছি। হ্যাঁ, সেটার উপর নির্ভর করবে। এখন আমাদেরকে যেমন প্রবলেমে স্পেসিফাইড ছিল 0.55, এখন আমরা প্র্যাকটিক্যালি সেটা হলো 0.5ও দিতে পারি। তো এইটা ফিগারের মধ্যে আমাদের যেটা এই যে কোর্স অ্যাগ্রিগেটের উপরে যেটা নির্ভর করতেছে, সেটার উপর নির্ভর করে আসলে নির্ধারিত করতে হবে। কারণ আমাদের যদি এটা যদি ক্র্যাশ হতো, ক্র্যাশ হলে এটা কিন্তু আমার 49
চলে যেত। তো 49 নেক্সট ডিজাইন শেষে আমরা যদি একটা ডিজাইন করি 4500 বা 4000 পিএসআই এর জন্য যদি ডিজাইন করি, সেক্ষেত্রে আলটিমেটলি তো আমাদের চারটা জিনিস জানতে হবে, যে সিমেন্ট কত কেজি দিব, ওয়াটার কয় লিটার দিব, ফাইন এগ্রিগেট কতটুকু দিব, আর কোর্স এগ্রিগেট কতটুকু দিব। হ্যাঁ, ওগুলা আসতেছে পরে ভাইয়া। না না, এগুলোই তো আসবে তাই না ভাইয়া? হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে এই ওয়াটার সিমেন্ট রেশিও কি আমরা আগে ধরে নিতে পারবো না এই 1.7 এ? হ্যাঁ, এটা ধরে নিতে পারবো, বাট এখানে একটা টেবিল দিছে। এই টেবিলটাতে বলতেছে যে আমার স্পেসিফাইড এর উপরে নির্ভর করে কত হবে। তো এখানে স্ট্যান্ডার্ড লাইনটা হচ্ছে 0.5 এ। 0.5-এ। হ্যাঁ, তো এই স্ট্যান্ডার্ডের জন্য এখন ধরেন যে যদি 49 হয়, তাহলে এর কাছাকাছি যেতে আসলে আমাদের দেখা যাচ্ছে যে এটার ওপরে চলে যাচ্ছে। হ্যাঁ, যদি আমরা স্ট্যান্ডার্ড লাইনের আগে পাশে যাই, তো ওইটা দেখে এখানে যেটা করতেছে ওই দুইটার মধ্যে মিনিমাম যেটা হয় সেটাই হচ্ছে আমাদেরকে ইউজ করতে হয়। এখন টেবিল থেকে যদি নিয়ে আসার পরে প্র্যাকটিক্যালি আমরা যেটা ইচ্ছা করতেছে যে আমরা 0.552 বা 0.53 ধরবো, সেটার উপরে যদি যেটা লোয়ার ভ্যালু আসে সেটা ধরতে হয় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ক্রাশড এবং আনক্রাশড অ্যাগ্রিগেটের উপরে নির্ভর করবে। তবে এটা আপনি আপনার ইচ্ছা মতো ধরতে পারেন, টেবিল ছাড়া ধরতে পারেন, যেটার প্রভাব আমাদেরকে ওই স্ট্রেংথের উপরে, স্ট্রেংথ বলতেছি আমাদের ওই অ্যাগ্রিগেটের মানে কি পরিমাণ অ্যাগ্রিগেট লাগবে সেটার উপরে প্রভাব ফেলবে আর কি। এই আর কি, আর কিছু না। তো এখানে আমাদের এই এটা আমাদের ইম্পর্টেন্ট না। আমরা হচ্ছে স্লাম কত চাচ্ছি, আমরা হচ্ছে দেখছিলাম যে আমরা যেমন ইয়ার ক্ষেত্রে ফাউন্ডেশন এবং কলামের ক্ষেত্রে আলাদা আলাদা একটা স্লাম স্পেসিফাইড করছিলাম যে এত এত ইঞ্চি লাগবে, 3 ইঞ্চি লাগবে। তো আমাদের স্লাম্পের জন্য আমরা ধরে নিছি রেঞ্জটা 10 থেকে 30 মিলিমিটারের মধ্যে স্লাম থাকতে হবে, অর্থাৎ 3 ইঞ্চি থেকে একটু বেশি থাকবে আর কি, এর বেশি আমরা স্লাম নিব না। হ্যাঁ, এখন ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ আমরা তো 3/4 ইউজ করি, তো স্বাভাবিকভাবে ম্যাক্সিমাম হচ্ছে 20 মিলি ধরা যায়। হ্যাঁ, 20 মিলি ধরা যায় আর কি, 20 মিলি কাছাকাছি হয়তো 20 মিলি ধরা যায়, সেটা 20 মিলি ধরলাম। এখন ফ্রি ওয়াটার কন্টেন্ট, এখন যদি আমরা টেবিল 3-তে যাই, এখানে আমাদের ধরছি যে স্লাম হচ্ছে 10 থেকে 30। হ্যাঁ, এবং আমাদের ম্যাক্সিমাম সাইজ ধরছি 20, এবং আমাদের হচ্ছে আনক্র্যাশড। তো আমাদের এখানে ভ্যালুটা হচ্ছে 160 লেখার কথা, 160 কেজি পার মিটার কিউব লিখছে। হ্যাঁ, এই টেবিল 3 থেকে এটা নিয়ে আসছে। ফ্রি ওয়াটার কন্টেন্ট মানে একদমই ফ্রি ওয়াটার কন্টেন্ট কত থাকবে কেজি পার মিটার কিউব, মানে পার মিটার কিউবে কত থাকবে সেটা পাওয়ার পরে এখন সিমেন্ট কন্টেন্ট কত হবে সেটা আমরা পেয়ে যাব। সেটা হলো যে এই যে ফ্রি ওয়াটার কন্টেন্ট ডিভাইডেড বাই ওয়াটার সিমেন্ট রেশিও। তাহলে যদি ওপরে যাই তাহলে ওয়াটার কাটা যাবে, দিয়ে আমাদেরকে এত হচ্ছে সিমেন্ট কন্টেন্ট থাকতে হবে। এরপরে ম্যাক্সিমাম সিমেন্ট কন্টেন্ট সেটা আমরা ইয়া করলাম না, কিন্তু আমাদের মিনিমাম সিমেন্ট কন্টেন্ট স্পেসিফাইড আমাদেরকে 290 কেজি পার মিটার কিউব আমরা রাখবো আর কি। আমাদের যদি প্রবলেম 2-তে যাই, এখানে বলে দিছিল যে মিনিমাম সিমেন্ট কন্টেন্ট আমরা এত রাখবো। তো আমাদের যেটা হচ্ছে যে ওটার চাইতে আমাদের একটু বেশি আসছে 290। তো 290 এর মধ্যে এখানে বলছে যে ইউজ 3.1 ইফ 3.2 এর চাইতে যদি এটা ছোট হয়। হ্যাঁ, আর যদি বলতেছে যে 3.3 গ্রেটার দেন যদি 3.1 হয় তাহলে ইউজ 3.3 বলতেছে। তো ওই জন্য আমরা যেহেতু এটা বড় সেহেতু আমরা এটা নিচ্ছি আর কি প্রথম কেসের জন্য, এটা নিচ্ছি, কারণ 3.2 আসলে আমাদের ওইভাবে ইয়া না। এই দুটার মধ্যে আমরা যেটা ম্যাক্সিমাম সেটাই নিচ্ছি আর কি। এরপরে
মডিফাইড আমরা হচ্ছে কোনো কিছু মডিফাই করব না, সো এই জন্য আমরা এটা কাটা দিছি। কাটা দেওয়ার পরে রিলেটিভ ডেনসিটি এটা আমাদেরকে অ্যাজুম করে নিচ্ছি। হ্যাঁ, আর যদি আমরা আরো নোন ভাবে নিতে চাই তাহলে ওই যে ময়েশ্চার কন্টেন্ট মেপে আমাদেরকে কতটুকু রিলেটিভ ডেনসিটি হয় সেটা আসলে বের করা লাগে। এটা অ্যাজুমড হচ্ছে দেখা যাচ্ছে 2.6 এখানে ধরছে। এরপরে কনক্রিট ডেনসিটি ফিগার 5। ফিগার 5-এ আমাদের ফ্রি ওয়াটার কন্টেন্ট আমরা কত পাইছিলাম? 160। এই 160-এ আমাদের 2.5, তাহলে এখানে 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 আসতেছে। হ্যাঁ, এখানে আসলে 2300 দেখা যাচ্ছে যে 100-র মধ্যে হয়তো আর 40 বলা যায়। তো এখানে 2.6 আনক্রাশড। ও আচ্ছা, 160 এখানে চলে যাচ্ছে, 2.6 আর কি। 160 2.6 এখানে চলে গেলে এইখানে আমরা ধরতেছি 2400। তখন ওয়েট ডেনসিটি অফ কনক্রিট মিক্স আমাদেরকে বলতেছে 2400 কেজি পার মিটার কিউব। তারপরে তাহলে টোটাল অ্যাগ্রিগেট কন্টেন্ট এই 2400 থেকে আমাদের যে সিমেন্ট কন্টেন্ট বাদ দিতে হবে এবং আমাদের ফ্রি ওয়াটার কন্টেন্ট বাদ দিতে হবে, তাহলে আমরা টোটাল অ্যাগ্রিগেট কন্টেন্ট পাবো। এরপরে পার্সেন্টেজ পাসিং, যদি 70% পাসিং হয় তাহলে প্রপোর্শন অফ ফাইন অ্যাগ্রিগেট ফিগার 6-এ যদি আমরা যাই, এখানে 10 থেকে 30 মিলি যদি এখানে ইয়া আছে যে এখানে ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট 10 মিলি, ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইড 20 মিলি। এখন এখানে 10 থেকে 30 মিলি, তো আমাদের ফ্রি ওয়াটার কন্টেন্ট কত হবে সেটার করে প্রপোর্শন অফ ফাইন অ্যাগ্রিগেট কত পার্সেন্ট আছে সেটা আসবে। তো আমাদের 0.47 ইউজ করছিলাম, তো এখানে হবে, এখানে হলে আমাদের 70% ছিল, তো 70% যদি এখানে হয় তো এখানে যদি হয় 70%, তাহলে এখানে এখানে আসতেছে। তো এখানে যদি আসে তাহলে এটা হচ্ছে 20-এর যদি মাঝখানে হয় তাহলে এটা 24 ধরা যায়, 24 থেকে 25 ধরা যায়। তো এখানে আসলে ওই একটু বেশি লিখছে, 25 থেকে 30 দিয়ে একটা অ্যাভারেজ করে নিছে যে আমাদের ফাইন অ্যাগ্রিগেট 27%। তাহলে ফাইন অ্যাগ্রিগেট কন্টেন্ট 1900 এতটুকু ছিল অ্যাগ্রিগেট কন্টেন্ট, সেটা হচ্ছে 0.27 যদি গুণ দেই তাহলে আমার একটা ফাইন কনক্রিট ফাইন অ্যাগ্রিগেট লাগবে, অর্থাৎ স্যান্ড কতটুকু লাগবে সেটা বের হচ্ছে। এবং কোর্স অ্যাগ্রিগেট কন্টেন্ট 1900 মাইনাস 515 বাদ দিলে এত কেজি পার মিটার কিউব লাগতেছে। এখন আমাদের তাহলে পার মিটার কিউবে, হ্যাঁ, তাহলে লাগতেছে সিমেন্ট আমরা বের করছিলাম হচ্ছে 340 কেজি পার মিটার কিউব কেজি। হ্যাঁ, 340 পার পার মিটার কিউবে 340 কেজি লাগতেছে। ওয়াটার লাগতেছে 160 লিটার, যেটা আমরা বের করছিলাম, বা কেজি। এরপরে ফাইন অ্যাগ্রিগেট বের করছি 515, এবং কোর্স অ্যাগ্রিগেট আমাদের এখানে 1385। ঠিক আছে, তো 1385-তে আমরা বলছিলাম যে 1:2-তে দিব, অর্থাৎ এটা যদি আমরা এটা এটা যা দিব তার দ্বিগুণ হচ্ছে 20 মিলি দিব, এটা আমরা নির্ধারণ করে নিছিলাম। হ্যাঁ, তো এখন আমরা এখানে একটু বেশি দেওয়া আছে, একটু রেশিওটা একটু ইয়া করা আছে যে 925 ভাগ 460, একটু 2.01 দেওয়া আছে, দ্বিগুণের মতোই, তো এটা রাউন্ডে করা আছে আর কি।
তো এখন এটা যখন আমরা দিলাম, তো এইটা এতগুলা সিমেন্টের জন্য তো আর আমি এই মিক্স ডিজাইন করতে পারবো না। হ্যাঁ, তখন আমার ট্রায়াল মিক্স আমি 0.05 মিটার কিউবের জন্য কত কত লাগে ওইটার জন্য ইয়া করলাম। তখন আমাদেরকে কি করব, সবগুলা ইকুয়ালি ভাগ করে দিলে চলে আসবে। মানে আমাদের 0.05 মানে 1 মিটার কিউবের জন্য যদি এটা লাগে, তাহলে 0.05 এর জন্য লাগবে হচ্ছে 340 ইন্টু 0.05। এটা দিলে এখানে 17 কেজির জন্য ওয়াটার কত লাগতেছে, 8 লিটার। ফাইন অ্যাগ্রিগেট লাগতেছে 25.7 কেজি। কোর্স অ্যাগ্রিগেট লাগতেছে 10 মিলিমিটার হচ্ছে 23, আর এটা হচ্ছে 46.2। তো আমরা এটা ট্রায়াল মিক্সে এটা এটা ভাই হচ্ছে হ্যাঁ এসএসজিটা হচ্ছে যে ওই ফাইন এগ্রিগেট কতটুকু ভেজা বা হচ্ছে শুকনা, এই জিনিসটা কি স্যার এসএসজিটা 4.1 যেটা হ্যাঁ এটা এসএসজি? হ্যাঁ এটা হচ্ছে আপনার ওই যে ময়েশ্চার কন্টেন্ট থাকে না, হুম। ওইটা ওইটা দিয়ে বের করতে হয় আর কি, ওটা দিয়ে ল্যাবে বের করতে হয়। তো এটা এটা বেরও করতে পারেন আবার মানে অ্যাজিউম করে 2.5 মানে 2.6 ধরে নেওয়া যাবে, এই তো? হ্যাঁ, মানে এটা হচ্ছে স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন, ওটাকে হচ্ছে এসএসডি বলে। হ্যাঁ, তো কতটুকু কতটুকু ময়েশ্চার কন্টেন্ট আছে ওইটার উপরে নির্ভর করে। আচ্ছা ভাই, আমরা যদি হচ্ছে 1 নাম্বার থেকে আমি একটু বলি, আপনি দেখেন যে আমরা যদি 1.8 এ এসে আমরা একবারে বিএনবিসি ধরে যদি বলে দিই যে আমার এত দরকার, হ্যাঁ, এই যে তাহলেও হবে। 46 বা 48 দরকার, তাহলে তো আমার হ্যাঁ, উপরে আর কোনো অ্যাজিউম করার দরকার নাই। না না না, এরপরে আমার নির্ধারণ করতে হবে যে সিমেন্ট আমি মানে আমি 42 পয়েন্ট আমি হচ্ছে ফ্রি ওয়াটার সিমেন্ট রেশিওটা কত দেব, মানে ওয়াটার সিমেন্ট রেশিওটা কত দিব আমি। বললাম, আমরা যে নরমালি ইউজ করি 0.5, আমি 0.5 এ বসাই দিলাম। হ্যাঁ, এটা দিয়েও হবে। এরপরে যে স্লামটা আপনাদেরকে ধরতে হবে। আচ্ছা, স্লাম তো স্যার আমরা নরমালি ইউজ করি 100 থেকে 125, বা হচ্ছে ওই যে যেটা বলা আছে যে 2 ইঞ্চি 3 ইঞ্চি ধরি, আমরা তো এত কম সাধারণত ধরি না। না না, হ্যাঁ এটা প্র্যাকটিক্যালি হচ্ছে এটা হচ্ছে আমার আমার মানে আমাদের উপরে, কারণ এটা 3 যদি হয় তারপরেও হচ্ছে 100 ওরকম ওরকম কাছাকাছি চলে আসে। তো ওই ওই ওরকম করে আমরা ইয়া করবো আর কি, এটা বাড়াই নিতে হবে আর কি, এটা আচ্ছা, বাড়াই নিতে হবে। বাড়ায় নিলে তখন আমরা টেবিলটা 3 নাম্বার টেবিলে যে ওই চারটা চেক করে আসবো, এই তো? যে এই যে হ্যাঁ হ্যাঁ, 60 থেকে হচ্ছে 60 থেকে 180 নট যেটা 180-র আছে, মধ্যে হলে আমাদের তখন এখানে আমরা যাব। হ্যাঁ, এই যদি যে ক্র্যাশড হয় তাহলে এটা 225 লাগবে। 225 হয়ে যাবে। হ্যাঁ, যেটা 160 ছিল সেটা 225 225 হবে। হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এরপরে এরপরে হচ্ছে সিপি বের করে নিলাম, হ্যাঁ আর ওয়াটার সিমেন্ট গুণ করে তো সিমেন্ট পাইলাম। সিমেন্ট সিমেন্ট পাওয়ার পর হয়ে তো গেল। বাকিগুলো তো আর কোনো ঝামেলা নাই। বাকিগুলো আর তো ঝামেলা না। দ্যাটস এইটাই হচ্ছে এটা। এই ক্যালকুলেশনটা আসলে এসিআই কোডের চাইতে ইজি এবং খুব সহজে আসলে করা যায়, এবং এটা এটা দিয়ে আসলে আমরা ট্রায়াল মিক্স করে ইয়া করব, স্ট্রেংথ টেস্ট করব, সিলিন্ডার করবো আর কি। সিলিন্ডার বানাবো। ওইটা যদি টেস্ট রিপোর্টে আমাদের দেখা যাচ্ছে যে ইয়া আসবে, তো এখানে আমরা কিন্তু একটা রেশিও আমরা পাচ্ছি। হ্যাঁ, এটা একটা রেশিও পাচ্ছি। রেশিওতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি করতে হবে, মানে আর কোন ক্ষেত্রে যদি ভাই আমার শুধু এক টাইপের হচ্ছে ইয়া হয়, কংক্রিট হয়, সেক্ষেত্রে কি হয়? বুঝি নাই। অনেক সময় ওই যে আমরা যখন পাকুর স্টোন ইউজ করি, হ্যাঁ, পাকুর, তো এটা তো ওই যে 3-4 ডাউন থাকে, তখন দেখা যায় যে প্রজেক্ট ওই একটাই ইউজ করা হয়। সেক্ষেত্রে এই রেশিওটা কি ওই মানে 1300 যেটা আসতেছে 1385, এটা তাহলে এটা পুরোটাই আমি ওই স্টোন দিয়ে দিব? হ্যাঁ, এটা রেশিওটা আসলে আপনার উপরে, মানে গ্রেডেড ব্যাপারটা হইলেই তো, আমরা তো জানি যে গ্রেডেড হইতে হবে। হ্যাঁ, ওয়েল গ্রেডেড হইতে হবে ওয়েল আর কি। গ্রেডেড হইতে হবে। তো ওইটা আসলে আমাদের উপরে, ওইটা আমি কি রেশিওতে দিব, ওটা ওইটার জন্য বেস্ট বেস্ট ইয়াটা আসবে। ওই জন্যই তো আসলে ট্রায়াল মিক্স, যে আমি টেস্ট করে নির্ধারণ করতে হবে আসলে। তো এখানে যদি আমি আচ্ছা, দেখি যে আমাদের 17 মানে 25.7 ভাগ 17, তাহলে হচ্ছে এখানে 1.5 এক, এটা হচ্ছে সরি কি বলতেছি, হ্যাঁ
এটা হচ্ছে 1.5 আসছে, হ্যাঁ, আর এটা হুম। আসতেছে যে 23 প্লাস 46.2, এই দুইটা যদি আমরা ভাগ হচ্ছে 17, প্রায় 4 চলে আসছে, ঠিক হুম। আছে। তো এটা মানে আসলে এক আমাদের দেড় চার 1.5 4, তো ওইটা আসলে আমাদের উপরে যে আসলে কতটুকু ভালো আসতেছে, আমাদের তো কিছু প্র্যাকটিক্যাল রিজন হচ্ছে মানে দেখতে হবে আর কি। এটা একটা কন্ডিশন, কন্ডিশন অনুযায়ী করছে, আমাদের কন্ডিশন অনুযায়ী আমাদের তো আসলে ক্রাস্ট, আমরা আনক্রাস্ট তো ইউজ করব না, আমরা তো ক্রাস্ট ইউজ করব, হ্যাঁ। তো ওগুলার উপরে নির্ভর করে জিনিসটা ইয়া হবে। তো এখানেও একটা আরেকটা সলিউশন দেওয়া আছে, এখানেও বলতেছে যে 25 এমপিএল আর দরকার, মার্জিন 10 এমপিএ স্পেসিফাইড, এটা হচ্ছে আমাদের ডাটা থেকে নিতে হবে। ওপিসি 42.5, স্লাম রিকর্ড এখানে একটু বাড়াইছে 30 থেকে 60 মিলিমিটার, ম্যাক্সিমাম ফ্রি ওয়াটার সিমেন্ট রেশিও 0.5, মিনিমাম সিমেন্ট ওয়াটার 290 কেজি পার মিটার কিউব, কোর্স অ্যাগ্রিগেট আনক্রাশড সাইজ এত এত এত, সাজেস্টেড রেশিও 1.5-3 বাই ওয়েট, হ্যাঁ, এটা সাজেস্টেড করছে। এটাও আসলে আমাদের আমাদের মতো করে আমাদেরকে নিয়ে নিতে হবে। ফাইন গ্রেডের আনক্রাশ 90% পাসিং, তো আমরা যে স্যান্ডটা পাবো এটা কত পাসিং করতেছে এই 60 মাইক্রো এম সিপ দিয়ে 600, তো ওইটা দিয়ে আমরা ইয়া করবো। আর এটা তো আসলে রিলেটিভ ডেনসিটিটা হচ্ছে যে আমাদের টোটাল ইয়ার ওয়েট প্লাস ওয়াটারের যে রেশিওটা ওইটাই হচ্ছে কতটুকু এসএসডি আছে, এবং ভলিউম অফ ট্রায়াল মিক্স 0.08 মিটার কিউব, এখানে একটু বেশি ধরছে। তো এখানেও হচ্ছে সেম ভাবে আমাদের এই দুইটার মধ্যে আচ্ছা, এটা তো আগেরটা, এখানে সেম ভাবে 10 স্পেসিফাইড করে দিছে, এর জন্য ডিফেক্টিভ এখানে লেখেনি সরাসরি, যেমন আমরা হচ্ছে আমাদের স্পেসিফাইড যেটা সরাসরি স্পেসিফাইড এখানে লিখে দিলাম, লিখে দিয়ে ওই দুইটা যোগ করে আমাদের যে টার্গেট, সে টার্গেটে আমরা চলে গেলাম। টার্গেটে চলে যাওয়ার পরে ওই ওই মিনিমাম আমাদের 0.5, কিন্তু ওই টেবিল 2 দিয়ে ফিগার 4 থেকে 0.57 আসছিল, কিন্তু আমরা মিনিমামটা ইউজ করতে হবে, অর্থাৎ 0.5 এর উপরে আমরা আসলে এমনিতেই যাব না, হ্যাঁ। এমনিতে আমাদের ওইটা উপরে গেল, আসলে স্পেসিফাইড কখনোই আমরা 0.5 এর উপরে যাই না। এই 30 থেকে 60-র মধ্যে ধরলাম, অ্যাগ্রিগেট সাইজ 40 মিলিমিটার 40 ধরছিল, সেখান থেকে ফ্রি ওয়াটার কন্টেন্ট, তারপরে একইভাবে আমাদের কতটুকু সিমেন্ট কন্টেন্ট লাগতেছে, তারপরে মিনিমাম এটা ইয়া করছে, তো আমাদের এটা ম্যাক্সিমামটা ইউজ করব আমরা। তারপরে রিলেটিভ ডেনসিটি কত ধরা হয়েছে, সেখান থেকে এটা কনক্রিট ডেনসিটিটা ওই ফিগার 5 থেকে চলে আসবে। আর এটা যখন আমরা কনক্রিট ডেনসিটি পেয়ে যাব, তখন তো বাকি সবকিছু আসলে টোটাল অ্যাগ্রিগেটটা পেয়ে যাব। তারপরে আমাদেরকে বলেছে 90%-এর জন্য আমাদের প্রপোর্শন অফ ফাইন অ্যাগ্রিগেট কত হবে, সেটা যদি আমরা পেয়ে যাই তখন তো আমরা ওইটা দিয়ে গুণ দেব, গুণ দিয়ে এত পাবো, পাওয়ার পরে আমাদের এটা থেকে এটা বাদ দিলেই আমাদের কোর্স অ্যাগ্রিগেটটা বের হবে, যেটাকে আমরা একটু আগে মেনশন করে দিছি যে 1.5-3-এ আমরা এই রেশিওটা করব, তাহলে আমাদের ওয়েল গ্রেডেড আসবে। সেটা অনুযায়ী আমাদের 0.08 এর জন্য এটাকে কনভার্ট করে ছোট করে নিছি আর কি, যে আমরা 1 মিটার কিউব ভলিউম ইউজ না করে 0.08 মিটার কিউব ইউজ করব। তো এখানেও আরো কিছু এক্সাম্পল আছে যেগুলো সহজেই আপনারা গো থ্রু করলেই বুঝতে পারবেন যে এটা সবচেয়ে, আমার কাছে মনে হয়েছে যে এশিয়ার চেয়ে এটা অনেক ইজি, অনেক সহজে আসলে কতটুকু সিমেন্ট কেজিতে লাগবে, ওয়াটার কেজিতে লাগবে, ফাইন অ্যাগ্রিগেট কত লাগবে, কোর্স অ্যাগ্রিগেট কত লাগবে, এটা আমরা হচ্ছে খুব সহজে আসলে, হ্যাঁ, আমরা হচ্ছে বের করে ফেলতে পারবো, হ্যাঁ। এই এক্সাম্পলে খুব বেশি আননোন নাই, মানে অল্প কিছু আননোন আছে, সেটা ধরে নিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই যে স্যাচুরেটেড সারফেস ড্রাইটা এরকম এরকম বলতেছে, অর্থাৎ এটা মানে ভেজানোর পরে ওর আসলে এমনি সারফেসে লেগে থাকবে। অল পোর্স ইন দ্য অ্যাগ্রিগেট আর ফুল অফ ওয়াটার
স্যাচুরেটেড বাট দ্য সারফেস অফ দ্য অ্যাগ্রিগেট ইজ ড্রাই। মানে ভেতরে ভেতরে হয়তো অল্প অল্প থাকবে কিন্তু সারফেসটা এমনি ড্রাই থাকবে। আর যদি ওভার ওভার মানে ও খুব ভেজা অবস্থায় থাকে তাহলে ড্যাম বা ওয়েট অবস্থায় থাকবে। এই কন্ডিশনটাকে আসলে যেটা হচ্ছে যে এটা আসলে অ্যাজুম করে নিতে হবে অথবা এটা ল্যাবে আসলে দেখতে হবে যে কত পার্সেন্ট হলে আমাদের এটাকে সারফেস স্যাচুরেটেড ড্রাই হিসেবে আমরা বলতে পারছি। এগুলো দরকার নাই, এগুলো এগুলো দরকার নেই। এখন আমরা যদি এসিআইতে যাই, কংক্রিট ডিজাইন কি দুই ভাবে করা হয়, এসিআই আর এই যে যেটা দেখাইলেন? হ্যাঁ দুইটাই আসলে আছে। এসিআই এসিআই মিক্স ডিজাইনও আছে, আবার বিআরইও মিক্স ডিজাইন আছে। দুইটাই যে কোনো দুইটা একটা করলেই হয়, আমাকে যে দুইটাই প্র্যাকটিস করতে হবে তা না। হ্যাঁ, এই দুইটার যে কোনো একটা করলেই হবে। তো যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে মানে কোনো কেউ কোনো নির্ধারিত কোনো ইয়া নাই যে আমাকে এসিআই করতেই হবে, আমাকে বিআরই করতেই হবে, এরকম কিছু না। যেটা আপনার পছন্দ সেটা। কারণ অনেক অনেক পার্সেন্ট যেটাতে পাবো সেটা হইলেই হচ্ছে আমার। হ্যাঁ মানে যেটা হচ্ছে যে অনেক ইয়াতেও আপনার কি বলে অনেক ল্যাবেও মানে স্ট্যান্ডার্ড যেগুলা ঢাকায় ল্যাব আছে, ইউনিভার্সিটির ল্যাবও আছে, ওগুলাতেও আসলে যে যে কোনো অনেক জায়গাতে বিআর ইউজ করে। তো আমরা এখানেও একটা এক্সাম্পল দেওয়া আছে যে কনসিডারিং দ্য ফলোইং এক্সাম্পল, দ্য 28 ডে কম্প্রেসিভ স্ট্রেন্থ শুড বি 4000 psi, দ্য স্লাম শুড বি বিটুইন 3 থেকে 4 ইঞ্চি and maximum aggregate size should not exceed 1 inch. The coarse and fine aggregate in storage bins are wet. The properties of the material as follows: cement type 1 specific gravity, ওটা আমাদেরকে পেতে হবে। কোর্স অ্যাগ্রিগেট বাল্ক ডেনসিটি গ্র্যাভিটি, এসএসডি 2.7, অ্যাবজর্পশন ক্যাপাসিটি কত পার্সেন্ট, ড্রাই রোডেড ইউনিট ওয়েট 105 পাউন্ড পার ফিট কিউব, সারফেস ময়েশ্চার 1%। এগুলো আসলে কিছু ইয়া আছে, কমপ্লিকেশন আছে যেগুলো আসলে ল্যাব ছাড়া আসলে মানে ডাটাগুলো নেওয়া আসলে একটু টাফ। হ্যাঁ, ডাটাগুলো ইয়া করা একটু টাফ। তো এটা ছেড়ে অ্যাজাম্পশন থেকে নিতে হবে যদি আমরা ইয়াতে করি। ফাইন অ্যাগ্রিগেট বাল্ক, এটারও এসএসডি দিছে। অ্যাবজর্পশন পানি দিলে মানে অ্যাবজর্পশন করার ক্ষমতা, ফাইননেস এফএম জানা লাগবে, এফএম এখানে 2.7 বলছে। সারফেস ময়েশ্চার কত, 1.5%। তো আমাদের স্টেপ 1 আমাদের ওই যে এই ম্যাটেরিয়াল ইনফরমেশন গুলো দরকার। আমরা যখনই মিক্স ডিজাইন করব, সিমেন্ট কি কি টাইপের করতেছি এবং স্পেসিফিক গ্র্যাভিটি কত সেটা আমাদেরকে জানা লাগবে, এবং এসএসডি, তারপরে অ্যাবজর্পশন ক্যাপাসিটি, হ্যাঁ, তারপরে ড্রাই রোডেড ইউনিট ওয়েট, সারফেস ময়েশ্চার, এগুলা জানা লাগবে। আর এটার ক্ষেত্রে ফাইনের ক্ষেত্রে এফএম জানা লাগবে। এরপরে হচ্ছে স্লাম ইজ গিভেন। তো আমরা এটা আগেও দেখছি যে রেইনফোর্স ফাউন্ডেশন ওয়ালস এন্ড ফুটিংস আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 75 মিলিমিটার, মিনিমাম হচ্ছে 25 মিলিমিটার। প্লেন ফুটিং ক্যাশন সাবস্ট্রাকচার ওয়ালস, এটাও এসিআই কোডের অনুযায়ী দেওয়া আছে 75-25। বিমস এন্ড রেইনফোর্সমেন্ট ওয়ালস 100, মিনিমাম 25, 100 পর্যন্ত অ্যালাউ হয়। বিল্ডিং কলাম এখানেও হচ্ছে 100 পর্যন্ত অ্যালাউ হয়। পেভমেন্ট এন্ড স্ল্যাব 75, মাস কনক্রিট 75, অনেক কনক্রিট একসাথে করলে 75 ইয়ে করা হয়। তো আমাদের আসলে 60 থেকে 100 এর মধ্যেই থাকে আর কি। অ্যাগ্রিগেট সাইজ অবশ্যই 1 ইঞ্চির নিচে থাকবে, 3/4 ইঞ্চ ইয়া থাকবে। তো এখানে প্রথমে বলতে এখন হচ্ছে স্টেপ 4, এস্টিমেশন অফ মিক্সিং ওয়াটার অ্যান্ড এয়ার কন্টেন্ট ফ্রম টেবিল টু, দ্য রেকমেন্ডেড এয়ার কন্টেন্ট ইজ
1.5%, the water requirement is 3 to 5. তাহলে আমাদের এয়ার কন্টেন্ট ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ ছিল আমাদের 1 ইঞ্চ। হ্যাঁ, আমরা যদি 3/4 হয় ম্যাক্সিমাম, তাহলে আমাদেরকে এই টেবিলে আসতে হবে। স্লাম বলছিলাম 3 থেকে 4 ইঞ্চ, সেখান থেকে আমাদেরকে এইটা পাচ্ছি যে আমাদের কি লাগবে। এটা হচ্ছে আমার ওয়াটার রিকোয়ারমেন্ট ইজ এত পার ইয়ার্ড কিউব। হ্যাঁ, এটা কিন্তু পাউন্ড পার ইয়ার্ড কিউবে দেওয়া আছে, এটা আমাদেরকে দেখতে হবে। আর এটার জন্য ইয়ার কন্টেন্ট 1.5%। এটা হচ্ছে 4 নম্বর স্টেপ। 5 নম্বর স্টেপ এসে বলতেছে ওয়াটার সিমেন্ট রেশিও। ওয়াটার সিমেন্ট রেশিওটা আমাদের কতটুকু হবে? ফর টেবিল 3, the estimate for the required water cement ratio to give 28-day strength of 4000 pound per inch square is 0.57. হ্যাঁ, এরপরে স্টেপ 6 এ ক্যালকুলেশন অফ সিমেন্ট কন্টেন্ট বেসড অন স্টেপস 4 and 5, অর্থাৎ ওয়াটার অফ সিমেন্ট আগের মতো করেই বিআরইতে যেরকম ছিল, আমাদের যখন এটা পেয়ে গেছি যে আমাদের ওয়াটার রিকোয়ারমেন্ট কত, আর এখানে পেয়ে গেলাম আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও, তাহলে ওটা যদি যখন আমরা ভাগ দিব, তাহলে আমাদের ওয়েট অফ সিমেন্টের ইয়াটা বের হবে যে আমাদের 570 পাউন্ড পার ইয়ার্ড কিউব আসলে সিমেন্ট দরকার, ওয়েট অফ সিমেন্ট দরকার। তো এখানে আমার তারপরে বলতে স্টেপ 7, এস্টিমেশন অফ কোর্স অ্যাগ্রিগেট কন্টেন্ট, ইন্টারপোলেটিং টেবিল 4 ফর ফাইনেস মডুলাস অফ ফাইন অ্যাগ্রিগেট অফ 2.7। ম্যাক্সিমাম 1 ইঞ্চি অ্যাগ্রিগেট ধরছে, ফাইননেস মডুলাস এখানে 2.7 ছিল, এখানে 2.7ই দিয়ে মানে এখানে ইয়া দেওয়া আছে। তো এটার টেবিল আরো আছে, এটা ওই মিক্স ডিজাইনের যে ওদের যে ইয়াটা আছে ওখানে আরো রেঞ্জ দেওয়া আছে। হ্যাঁ, তো আমাদের সাধারণত আসলে আমাদের যেগুলো ভালো ভালো এফএম ওগুলো আসলে এর মধ্যে ঘোরাফেরা করে, তো এটা থাকলেও অনেকটা হয়ে যায়। সো এখানে 1 ইঞ্চির জন্য আমার ফাইননেস মোড 2.7 এর জন্য এটা আমার লাগতেছে 0.68। তাহলে ভ্যালু অফ টেবিল 4, এই টেবিল 4 এ আমাদের 0.68 এখানে বসাচ্ছি। বসালে টেবিল 4 কোনটা বলতেছে ভাইয়া? টেবিল 4 হচ্ছে এটাই। টেবিল 4 এ যে পয়েন্ট এখন 0.68 বসাবো স্যার, 0.68 গুণন 27। হ্যাঁ, 0.68 into 27 মানে 0.68 into 7 18.36 36। এরপর এটা আবার বসাইতে হবে ড্রাই রোটেট ইউনিট 8। দেখি জিনিস, এবং ওডি ওয়েট অফ কোর্স অ্যাগ্রিগেট। হ্যাঁ, এই ড্রাই রোডেট এটা হচ্ছে ইউনিট ওভেন ড্রাই। না, আগেরটাতে যে 27 এর নিচে যেটা মানটা বসায় ফেললো। হ্যাঁ, এই নিচের ঘরটা কি? কোনটা? এটা হ্যাঁ, এটা হচ্ছে ওই আগে বলে আমাদের ইনফরমেশনে ছিল ড্রাই রোপ ইউনিট ওয়েট, মানে ড্রাই অবস্থায় তার ইউনিট ওয়েটটা কত। ও 105 বসবে ওখানটায়। 105। হ্যাঁ, তো এখানে যে 105 বসাইছে, 105 এর সাথে আমাদের কোর্স অ্যাগ্রিগেট ওভেন ড্রাই হলে কত লাগবে সেটা আমরা বের করছি আর কি।
এরপরে estimation of fine aggregate content by the absolute volume water divided by 62.4 pound per feet cube, হ্যাঁ, সিমেন্ট ডিভাইডেড বাই আমাদের এটা হচ্ছে যে আমাদের এই 3.15 এখানে ছিল, এই যে স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে ভাগ দিতে হয়, আর এটা হচ্ছে ওয়াটারের ইউনিট ওয়েট। এখানে কোর্স অ্যাগ্রিগেটের জন্য আমাদের এটার হচ্ছে যে ইয়া ছিল, এই যে এখানকার ইয়াটা বলে দিছে, সেটা আমাদেরকে এখানে দিতে হবে, দিয়ে এখানে ইউনিট ওয়েট আর ইয়ার পার্সেন্ট হচ্ছে ওই 27 জন্য ইয়া করছে আর কি। তো ওয়াটারের জন্য 325 পাউন্ড বের হয়েছিল, এই যে 325 এখানে বের হয়েছিল আর কি, হ্যাঁ, এই যে 325, তাহলে 325 ইন্টু ওয়াটার ইউনিট ওয়েট দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে আমার ফাইন অ্যাগ্রিগেট মানে ওয়েট ছাড়া, মানে ভেজা ছাড়া ও থাকতে হবে, এত ফিট কিউব থাকতে হবে। সিমেন্ট এটা দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে 2.9 ফিট কিউব, এবং কোর্স অ্যাগ্রিগেট এটা এবং ইউনিট ওয়েট যদি ভাগ দিই তাহলে এত, এবং ইয়ার 1.5% 27 ফিট কিউব, এটা 0.41 ফিট কিউব। সো এটা টোটাল করলে 19.96 ফিট কিউব। এখন তাহলে therefore the fine aggregate must occupy a volume of 27 minus 19.96, এটা দিলে আমাদের ফাইন অ্যাগ্রিগেটটা আমরা এতটুকু অকুপাই করবে। অকুপাই করার পরে এসএসডি ওয়েট অফ দ্য ফাইন অ্যাগ্রিগেট, এটা ইনটু আমাদের যে স্পেসিফিক গ্র্যাভিটি অফ ফাইন অ্যাগ্রিগেট ছিল, আর ইনটু ইউনিট ওয়েট অফ ওয়াটার, এটা হলে আমাদের এসএসডি ওয়েট এত পাউন্ড হবে। এরপরে আমাদের অ্যাডজাস্টমেন্ট ফর ময়েশ্চার ইন দ্য অ্যাগ্রিগেট, সেখানে ওয়েট স্টক পাইল মানে আমাদের মানে ওয়েটটা কত লাগবে, তো ওইটা একটা রেশিও দিছে, রেশিওতে আসলে এটা এমসি বলতেছে। ময়েশ্চার কন্টেন্ট অনুযায়ী ময়েশ্চার কন্টেন্ট কত পার্সেন্ট ছিল সেটার সাথে একটা ফর্মুলা দিছে, 1 + MC ইন্টু স্টক পাইলের জন্য আমাদের মানে কতটুকু আমরা স্টক মানে ময়েশ্চার সহ ইয়া হবে সেটার একটা বাড়াই নিছে আর কি ভলিউমটা। তাহলে আমাদের ওয়েট ইনটু ওয়েট, এটার জন্য অ্যাবসোলিউট ওয়েট হবে ওয়েট ওয়াটার মাইনাস ডেল্টা ওয়াটার যেটা থাকবে। সো কোর্স অ্যাগ্রিগেটের জন্য ওই একইভাবে আমাদের এটা বাড়াই নিছে, সেখানে ময়েশ্চার কন্টেন্ট 2.1%। তাহলে অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার বেসড অন ময়েশ্চার কন্টেন্ট, আমাদের ফাইন অ্যাগ্রিগেটের জন্য 325 পাউন্ড, এটা আমাদের ফাইন অ্যাগ্রিগেটের জন্য, কারণ আমাদের এখানে সারফেস ময়েশ্চার ছিল 1.5%, আর কোর্স অ্যাগ্রিগেটের জন্য আমার ছিল 1%। সো এখান থেকে এটা বাদ দিলে, এখান থেকে বাদ দিলে 288 পাউন্ড পার ইয়ার্ড কিউব হচ্ছে আমাদের ময়েশ্চার কন্টেন্ট দরকার অথবা ওয়াটার দরকার। সিমেন্ট আমাদের 570 বের করে আনছিলাম। এরপরে হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট একটু আগে বের করলাম 1968, ফাইন অ্যাগ্রিগেট 1206 পাউন্ড। সো টোটাল পার ইয়ার্ড কিউবে আমরা ওখানে ইয়ার্ড কিউবে এত করলাম, তাহলে পার ফিট কিউবে ওটাকে কনভার্ট করে নিয়ে এসে 149.3 পাউন্ড পার ফিট কিউব। তো এটাই হচ্ছে এক্সাম্পল। তো এখানেও হচ্ছে এই পার্সেন্টেজটা নিয়ে আসছে যে ওয়াটার কত পাউন্ড লাগবে, সিমেন্ট কত লাগবে, কোর্স অ্যাগ্রিগেট কত লাগবে, ফাইন অ্যাগ্রিগেট কত লাগবে, এখানে নিয়ে আসছে, নিয়ে এসে জিনিসটা করছে। তো এখানে কোর্স অ্যাগ্রিগেট কিভাবে দিব, গ্রেডেড করে ওয়েল গ্রেডেড করে আমরা দিব আর কি, এবং ওইটার উপরে নির্ভর করবে স্ট্রেন্থটা আসছে কি আসছে না। তাহলে আমাদেরকে ওই ট্রায়াল মিক্সে দেখা যাচ্ছে 2-3 রকমের ট্রায়াল মিক্সে এটা রেশিও করে আমাদেরকে আনা লাগবে যে এটা আমাদের কি পরিমাণ আমাদের স্ট্রেন্থ আসতেছে করে দেখতে।
তো এই বিআরিটা হচ্ছে একটু সাজানো গোছানো, এটাও সাজানো গোছানো, বাট এটা হচ্ছে একটু সিরিয়ালি মেনটেন করতে হয়। যেমন প্রথমে আমাদের ওইটার আগের মতোই যে আমরা আসলে প্রথমে মানে ওয়াটার সিমেন্ট রেশিওতে ওয়াটার বের করে নিব, ওয়াটার এবং সিমেন্ট কত লাগে সেটা বের করে নিব। নেওয়ার পরে কোর্স অ্যাগ্রিগেট কত লাগে, ওডি ওয়েট অফ কোর্স অ্যাগ্রিগেট এত এত, তখন মানে ওভেন ড্রাই সহ সেটা যদি লাগে সেটা হচ্ছে 1988। আপনারা প্র্যাকটিক্যালি কি এইভাবেই করেন? হ্যাঁ হ্যাঁ এই ফরম্যাটে ফলো করে করতে হয় আমাদেরকে? হ্যাঁ 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 সেক্ষেত্রে আমরা অ্যাজিউম করে নিব কি আমার একবারে ফ্রেশ, এগুলো কিচ্ছু জানা নাই আমার, সেক্ষেত্রে আমি প্রথম থেকে কি ওই ওই প্রথম চার্টে প্রথম স্টেপ ওয়ানে আমরা এগুলো ধরে নিব? কোনটা? ওই এসএসডি গুলো? এসএসডি না গুলো না, এক আপনাকে, নম্বর স্টেপ ওয়ানে যান, এই যে এখানে, হ্যাঁ এটা হ্যাঁ তো বলতে এটা এটা আসলে অ্যাজুম করে নিতে হবে আপনাকে, যদি আপনার কাছে ডাটা না থাকে। হ্যাঁ, আর যদি এই ডাটা, ডাটাগুলো কি স্ট্যান্ডার্ড? এগুলা মোটামুটি স্ট্যান্ডার্ড, তবে ভ্যারি করে। ভ্যারি তো করা স্বাভাবিক, তাই না? তো ওই ভ্যারি করার জন্য আসলে যেটা হচ্ছে যে এটা আসলে একজন যেগুলা ম্যাটেরিয়াল কাজ, শুধুমাত্র এগুলো ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে তাদের কাছ থেকে একটা ডাটাগুলো নিতে হবে আপনার, যদি আপনি মানে ইয়া ইয়া করেন। আর মানে হচ্ছে আপনি তো ধরেন ডিজাইন করবেন একটা বিল্ডিং এ, হুম, ডিজাইনের পাশে তো ওখানে বলে দেওয়া থাকে যে এই রেশিওতে ইউজ করো। তো ওরা তো এই রেশিও করার জন্য কি ডিজাইনার মানে ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডাটাগুলো নিয়ে নেয়? হ্যাঁ, ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারের হেল্প নিতে হবে, কারণ হচ্ছে আপনার সাইট কন্ডিশনে আপনি যে মানে ম্যাটেরিয়াল গুলো রাখছেন, হ্যাঁ, জি। ওইখানে কি অবস্থায় আছে সেটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ম্যাটেরিয়ালের অন্যান্য যেগুলা যেমন আমাদের সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি, এগুলা নিয়ে তো আসলে চেঞ্জ হওয়ার কিছু নাই। হ্যাঁ, তারপরে আমাদের এসএসডিটা শুধুমাত্র আপনার চেঞ্জ হওয়ার পসিবিলিটি বেশি। হ্যাঁ, যে আপনার কারো কারো ওয়াটার ক্ষমতা যদি বেশি হয়, যেমন ওয়াটার অ্যাবজর্পশন ক্ষমতা যদি বেশি হয়ে যায়, কোনো যেটা আনছেন, যেমন খোয়া, হ্যাঁ, যদি আপনি খোয়া ইউজ হুম। করেন তাহলে তো খোয়ার অ্যাবজর্পশন ক্যাপাসিটি আরো অনেক বেশি, তাই না? পাথরের চেয়ে বেশি। পাথরের চাইতে বেশি। তো ওই ওই ক্ষেত্রে আপনাকে চেঞ্জ গুলো আনতে হবে, এবং এটা হচ্ছে এটা যেটা 1.1%, এটা মোরালি আপনার ইয়ার জন্য, স্টোন চিপসের জন্য। কিন্তু ওইখানে যদি আসে তাহলে ওটা আসলে আপনাকে একটা ম্যাটেরিয়াল এক্সপার্ট বা হচ্ছে আপনার যেটা হচ্ছে যে আহ, বা ল্যাবে assumption পরীক্ষা করতে করে হবে, নিতে হবে বা এরকম করছে তাদের সাথে কথা বলে নিতে হবে তো। বা এরকমও করতে পারেন। আপনার ওই ধরেন যে প্রথমে একদম ড্রাই করে নিবেন, একদম এত রোদে কিছু শুকাবেন যাতে ওর মানে ওয়েট সেরকম থাকে। তো ওইটা যদি ওয়েট করেন এবং ভেজার পরে ভেজার পরে দেখবেন যে ওপরে যেন পানি জমে না থাকে, এরকম অবস্থায় যদি আবার ওয়েট করেন তাহলে আপনি হচ্ছে একটা নিজেও অ্যাজাম্পশন করতে পারবেন যে কতটুকু সে পানি টানতেছে। এই দুইটা ডিফারেন্সটাই হচ্ছে এসএসডি। হ্যাঁ, মানে দুইটা রেশিও, হ্যাঁ, রেশিও। রেশিও আচ্ছা। ওটাই আর কি। তো এরকম ভাবে আসলে দুইটা আমার কাছে, আমি যেমন মানে যেটা বলি যে প্র্যাকটিক্যালি যদি করতে চান তাহলে এটা এই ভিআরই ফরম্যাটটা মোর ইজিয়ার এবং অনেকটা ফরম্যাটেড করা। হ্যাঁ, এখানে আসলে হুম। সিরিয়ালি সবকিছু আপনাকে একটা ফরম্যাট করে দেওয়া আছে। হ্যাঁ, আপনি যদি এক্সেলে যদি এভাবে সাজাই নেন তাহলে কিন্তু খুব একটা বেগ পেতে হয় না যে আমার এখানে বেশি দেরি জিনিসটা হয় না, বের হইতে। অটোমেটিক চলে আসে। হ্যাঁ, আর আমি এখানে যে ইয়েতে দেখছি ভাইয়া, ওই যে প্রাইমে, প্রাইম বলতেছি, ক্রাউন সিমেন্ট ওরা একটা শীট দেয়, ওই শীটে থাকে আর কি যে কোনটা কতটুকু ইউজ করছে, কিন্তু ওরা কোন ফর্মুলা ধরে আর কোনো কিছু দেয় না, শুধু এই লাস্টের রেজাল্ট টুকু দেয় আর কি, প্রতি ব্যাচে কতটুকু সিমেন্ট লাগছে, কত কিছু লাগছে। এটা আসলে আপনার কোনো মানে জাস্ট টেবিল থেকে, এই টেবিল গুলা তো ওই যে এসিআই কোডের তৈরি করা, বা ওই ওই ফিগার গুলো হচ্ছে বিআরই তৈরি করা। তো এই ফিগার আর ওগুলাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফাইনেস মডুলাস এর জন্য আমার কতটুকু এখানে রেশিও আসবে, হ্যাঁ, কোর্স অ্যাগ্রিগেট কন্টেন্ট কি রেশিওতে আছে, সেটাই আসলে এইখানকার ফর্মুলা। সেটা দিয়ে তো আসলে আমরা গুণ করে কত পাউন্ড মানে পার ফিট কিউব বা পার ইয়ার্ড কিউবে কত কত ওই মানে
কোর্স অ্যাগ্রিগেটটা লাগবে, এটাই তো আমরা বের করতেছি। ওরা এই ক্যালকুলেশন করে লাস্টে আপনাকে তখন এই 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 ভ্যালুগুলো দেয়। হ্যাঁ, এই ভ্যালুগুলো দিয়ে বলে যে এরকম করে ট্রায়াল মিক্স করে। তো এটা আসলে আপনার স্টেপ বাই স্টেপ যদি আপনি করেন তাহলেই হবে। তবে আপনার সারফেস ময়েশ্চার, এখানে ময়েশ্চারটা খুবই গুরুত্বপূর্ণ আসলে। ময়েশ্চারের উপরে আপনার কিন্তু স্ট্রেংথ কম বেশি হবেই। এখন ময়েশ্চারের উপরে যে ওয়াটার সিমেন্ট রেশিও নির্ভর করতেছে, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে সিমেন্টের ক্ষেত্রে মানে হ্যাঁ পানির পরিমাণের সাথে তো আবার এটা অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। তো ফারুক ভাই, আপনার ওই যে আজকে এমনিতেও আমরা শিডিউল ক্লাস ছিল রবি রবি মঙ্গলবার, বুঝছেন? তো গত সপ্তাহে তো রবি মঙ্গলবার আমি ক্লাস নিতে পারি নাই, বুঝছেন? তো আজকে এই জন্য রবিবারে তো আজকে ক্লাস নিতে পারছি, এই জন্য আজকে ক্লাস হয়েছে আর কি। হ্যাঁ, আমার আসলে আমি এমনি বিকালের দিকেই আসলে মেসেজ দেই, কিন্তু আজকে একটু দেরি করে দিছে আর কি। তো আমরা আজকে ইয়া ইয়া করব। আর আপনাদের এই ক্র্যাকের যে রিকোয়ারমেন্টটা ছিল, যে ক্র্যাক আপনার কিভাবে হয় সেটার উপরে একটা চাচ্ছেন। তো আমি এটা একটা একটা শীট তৈরি করে দিব। হ্যাঁ, কিন্তু আসলে যেটা হচ্ছে যে আমি আসলে ক্র্যাক রিপেয়ার সেভাবে আসলে মানে আমিও আসলে প্র্যাকটিক্যালি অত অত এক্সটেন্সিভলি আমি করি নাই। তো যেটা হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যালি যেটা করি সেটা হলো যে ওই মানে 1 ইঞ্চি গ্রুপ করে ওই জিনিসটা প্লাস্টার মেরে দিই। হ্যাঁ, কিন্তু ওটার কিছু নিয়ম কানুন আছে, সেগুলা আসলে আমি একটা শীট তৈরি করতেছি, ওইটা আমি আসলে হয়তো নেক্সট ক্লাসে দিব আর কি। তো আমাদের যেটা হচ্ছে যে সামনের দিন আমরা মূলত ইয়াতে চলে যাব, এই জিনিসটা আমরা পরে করব, বুঝছেন? এই এস্টিমেশন তো আসলে আপনারা আমার মনে হয় যে খুব একটা বেশি না, তো আমরা এটাতে পরে যাব। আমরা মোটামুটি এই পর্যন্ত আসলে মোটামুটি একটা করছি। ভাই আমার জন্য এস্টিমেশন দেখানো লাগবে না, কিন্তু একটা ধরেন বড় প্রজেক্ট মানে একটা বাল্ক প্রজেক্ট যদি হয়, সেক্ষেত্রে এই এস্টিমেশনটা কিভাবে করা হয়, এই আমরা যেভাবে একটা বড় প্রজেক্টের ক্ষেত্রেও কি এরকম ডিটেল ক্যালকুলেশন করা তো সম্ভব না, যে কতটুকু আমার বিম এত সিএফটি, কলাম এত সিএফটি, এই ক্যালকুলেশন করা তো সম্ভব নয়। বাল্কের ক্ষেত্রে কিভাবে করতে হয়? না, রেট শিডিউল তো দেওয়াই আছে, কারণ হলো ওই যে 18 বা 20 এর যে পিডব্লিউডি রেট শিডিউল নিলে রেট শিডিউলটা পাওয়া যাবে, বা রেট অ্যানালাইসিসটাও পাইলাম। কিন্তু একটা বড় প্রজেক্ট, ধরুন 20 বিঘার প্রজেক্ট, বা আপনারা যেরকম বড় বড় প্রজেক্ট করেন, সেগুলোর ক্ষেত্রে ওরা এস্টিমেশনটা কিভাবে করে, বেসিক এস্টিমেশনটা? ছোট প্রজেক্টের ক্ষেত্রে এস্টিমেশনটা লাগবে না। এটার যদি একটু কিছু শেয়ার করেন যে এইভাবে আসলে করে, স্টেপগুলো হচ্ছে এই, তাহলে খুবই ভালো হয়। আচ্ছা ঠিক আছে। তবে আপনার ওই সবাই একদম টোটাল বিল অফ কোয়ান্টিটি বড় প্রজেক্ট হলেও আপনাকে বের করা লাগে, এটার মানে কোনো এই আসলে মাপ নেই। প্রত্যেকটা অবজেক্ট ধরে ধরে। হ্যাঁ, জোর ধরে ধরেই আপনাকে করে, এবং এর জন্য সময় দেয়, প্রচুর সময় পায়, বাট এটা করতে হয়। এখন আমরা হচ্ছে যে যেটা হয় নর্মালি যেগুলা প্রজেক্টে আমরা হচ্ছে ওই নিজেরাই সাইট ইঞ্জিনিয়ার যে থাকে সেই করে। হ্যাঁ, কিন্তু বড় বড় প্রজেক্টে কোয়ান্টিটি সার্ভেয়র থাকে, ওর কাজই হচ্ছে খালি এগুলো কোয়ান্টিটি বের করে বেড়া। মানে যেই বের করুক, সেই কোয়ান্টিটি সার্ভেয়ার যদি আমি হয়ে যায়, তখন তো আমার ঘাড়ের উপরই পড়বে। হ্যাঁ, ঘাড়ের উপর পড়বে। যেমন আপনার পদ্মা সেতু বলেন বা এই ধরনের বড় বড় প্রজেক্টে হ্যাঁ, অনেক হেভি অনেক স্ট্রাকচার, বা এই যে আমি যে বিল্ডিং করতেছি, এটা প্রায় 35 38 কোটি টাকার প্রজেক্ট। ওরা হুম, একটা বিইউপি করে দিছে, কিন্তু এই যে বলে দিচ্ছে যে 120 টন রড লাগবে। এই রডটা তাহলে তো প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে চেক করে আসতে হ্যাঁ হবে। অবশ্যই চেক চেক করে আপনাকে দিতে হবে, না হলে তো আপনার পরে যদি মানে কম বেশি হয় এই দায়িত্ব তো আপনাকে নিতে হবে, তাই না? মারাত্মক অবস্থা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি সমস্যা। যেমন আমি যখন প্রথম আমার লাইফের প্রথমে তো আমি সাইটে ছিলাম, সাইটে যখন আমি কাজ করছি সরাসরি, তখন আমি যে কন্ট্রাক্টরের বিল দিছি, ওইটা অফিস থেকে আরেকজন ইঞ্জিনিয়ার এসে মেপে মেপে দেখতো যে আমি কনক্রিটের সাইজ ঠিক মতো দিছি কিনা। ড্রয়িং এ তো পাওয়া যাচ্ছে, তারপরে সে এসে মেপে মেপে দেখে যে এতটুকু দিছে এতটুকু দিছে এতটুকু দিছে।
এই হচ্ছে অবস্থা। প্র্যাকটিক্যাল এবং ইয়েটা এক রাখার জন্য আর কি। হ্যাঁ, তো ওইটা আসলে দেখা যাচ্ছে যে শেষে হচ্ছে বলে যে আমি হচ্ছে আপনাকে ধরার জন্য আসি নাই, বাট দিন শেষে তো ওরকমই দেখায়। এই আর কি। তো আমরা এর পরের ক্লাসে জোর দিব, হয়তো মঙ্গলবারে আমরা হয়তো ক্লাস নিতে পারি। তো মঙ্গলবারে আমরা যে ডিটেলিং দেখাটা ইয়া করব, কারণ আমাদের যদি সাইটে, হ্যাঁ, যেই ডিজাইন করুক, সেটা বসুনিয়া স্যার হইতে পারে বা যে ডিজাইন করুক, আমাদের সাইটে আসলে ডিটেলিংটা আমার মতে সবচাইতে বেশি জানা জরুরি। যে সাইটে থাকবে যে ইঞ্জিনিয়ার, তার সবচাইতে বেশি জানা জরুরি। কারণ কোথায় কতটুকু আমার ডেভেলপমেন্ট লেন্থ হবে বা কোথায় কতটুকু ল্যাপিং হবে, কোথায় আমার সিসমিক ডিটেলিং গুলো কিরকম হয়, হ্যাঁ, যে কোথায় সিসমিক ডিটেলিং এর গুলোর জন্য কোথায় বাধ্যবাধকতা আছে, এই জিনিসগুলো সবচাইতে ভালো জানা উচিত আসলে একজন সাইট ইঞ্জিনিয়ার বা যে সাইটে সরাসরি প্রত্যক্ষভাবে সুপারভিশন করে তার। আসলে সে যদি ডিজাইন নাও করে, তাও তার এই জিনিসটা খুবই মানে গুরুত্ব সহকারে জানা উচিত। তো আমরা আসলে মেইনলি এটাই শুরু করব সামনের দিন। এটা শেষ হলে আমরা হচ্ছে হয়তো ফর্ম অফ ডিজাইন, এটাতে আসলে আমরা যেটা বের করার চেষ্টা করব যে ওইটা কনক্রিটের ভার্টিক্যাল যে প্রেসারটা দেয়, ওই ভার্টিক্যাল প্রেসারের একটা ম্যাথ দেখার চেষ্টা করব। হ্যাঁ, ওই প্রেসারটা সামলানোর জন্য যে যে ফর্মওয়ার্কটা দরকার, সেটাই হচ্ছে ডিজাইন করতে হবে। হ্যাঁ, আর কিছু না। তো ওইটাই আমরা দেখার চেষ্টা করব। আর প্রত্যেকটা মেম্বারের কনস্ট্রাকশন প্রসিডিউর দেখবো আর কি। যে আমরা যেমন মানে কনস্ট্রাকশন প্রসিডিউর বলতে যে আমি সাপোজ এটা হচ্ছে যে আপনাদের জন্য হয়তো কিছু জিনিস। ডব্লিউবিএস যে কলাম কিভাবে করব, ঢালাই হ্যাঁ, কোথায় থেকে, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। তো চেক এটা করব। কারো আপনাদের যারা আপনি যেমন অনেক কনস্ট্রাকশন করেছেন, তো ওই জন্য একটু কিছু কিছু জিনিস বোরিং লাগতে পারে, ওগুলা হয়তো আমরা একটু তাড়াতাড়ি যাব। হ্যাঁ, তো ওগুলা আমরা হচ্ছে একটু 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 স্টেপ বাই স্টেপ লিখে আপনি আসলে কনস্ট্রাকশন আমাদের প্রসিডিউরটা করব। মানে আমার জন্য ভালো হবে ভাইয়া যদি আপনি সাবস্ট্রাকচারে কিছু বোঝান আর কি। সুপারস্ট্রাকচারটা আমরা মানে করছি অনেক, কিন্তু এই বেসমেন্ট ব্রাবল বেসমেন্টের ক্ষেত্রে বা আমরা যে মাঝখানে করি, যে জয়েস দিয়ে মাটি কাটি যখন, ওই টাইপের জিনিসগুলো একটু দেখাইলে ভালো হয় আর হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমরা হচ্ছে ওই আগে ডিটেলিং দেখি। নেক্সট ক্লাস তাহলে ডিটেইলিং, এই তো। হ্যাঁ, ডিটেলিং দেখি। ডিটেলিং এ দেখার পরে আমরা ফর্ম অফ ডিজাইনটা দেখব, এবং ওয়েল্ডিং দেখে একদম সব শেষে কনস্ট্রাকশন প্রসিডিউর দেখে এস্টিমেশনে যাব আর কি। এবং সব শেষে রেট্রোফিট কনস্ট্রাকশনের একটা ইয়া করব। ডিটেইলিং এর শীটটা দিয়েন ভাইয়া, তাহলে প্রিন্ট দিয়ে নিয়ে আসলে এখন ক্লাসের সময় হেল্প পাওয়া যায় আর কি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি দেওয়ার চেষ্টা করতেছি। জি, তো ঠিক আছে ভাই, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ওকে জি, আসসালামু আলাইকুম। ওকে জি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।